Welcome everybody to today's class, and today's topic is concepts of communicable disease and non-communicable disease. মূলত এই ক্লাসটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে এমপিএইচ কোর্স তাদের জন্য, তো সাথে অন্য যারা আছেন তাদেরকেও ওয়েলকাম। তো আমরা প্রথমেই দেখি কমিউনিকেবল ডিজিজ কাকে বলে। An illness due to a specific infectious agent or its toxic products capable of being transmitted directly or indirectly from one to another. মানে এটার কোনো একটা স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট থাকবে কজ হিসেবে, অথবা কোনো ইনফেকশাস এজেন্ট কর্তৃক তৈরি টক্সিক প্রোডাক্ট এই ডিজিজের জন্য রেসপন্সিবল থাকবে, এবং এই ডিজিজগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একজন থেকে আরেকজনে ট্রান্সমিটেড হবে। সেই একজন থেকে আরেকজন মানে হচ্ছে ম্যান টু ম্যান হতে পারে, ম্যান টু অ্যানিমাল হতে পারে, এনভায়রনমেন্ট টু ম্যান হতে পারে, এনভায়রনমেন্ট টু অ্যানিমাল হতে পারে। আবার এনভায়রনমেন্ট টু ম্যান বা অ্যানিমালে যাওয়ার কতগুলো কমন ওয়ে আছে, যেমন থ্রু এয়ার, ডাস্ট, সয়েল, ওয়াটার, ফুড এটসেট্রা। তো কমন কমিউনিকেবল ডিজিজ বললে আমাদের নাম চলে আসে টিউবারকুলোসিস, টাইফয়েড, টিটেনাস, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, আর ইদানিং যোগ হয়েছে কোভিড-19। তো সুতরাং কমিউনিকেবল ডিজিজের তাহলে কত বৈশিষ্ট্য আমরা পেলাম, যে এটা স্পেসিফিক পজিটিভ এজেন্ট বা ইনফেকশাস এজেন্ট বা তার টক্সিক প্রোডাক্ট দিয়ে হবে। আরেকটা হচ্ছে যে এটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওয়ান টু অ্যানাদার ট্রান্সমিশন হওয়া সম্ভব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে ডিজিজের থাকবে সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। হোয়াট আর দ্য কমন কমিউনিকেবল ডিজিজেস ইন বাংলাদেশ? আমাদের দেশের কমন কমিউনিকেবল ডিজিজ কি কি? সবচাইতে বেশি যদি বলি তাহলে ডায়রিয়াল ডিজিজেস ইনক্লুডিং কলেরা, এটা আমাদের দেশে অনেক কমন। তারপরে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এরপরে টাইফয়েড, টিউবারকুলোসিস, লেপ্রোসি, র্যাবিস, টিটেনাস, ডিপথেরিয়া। তারপরে ভেনেরিয়াল ডিজিজ গুলো এখনো অনেক কমন, হেপাটাইটিস, মিজলস, মামস, এইডস। এরপরে ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস বা ওয়ার্ম ইনফেস্টেশন, ডেঙ্গু, চিকুনগুনিয়া, নিপা ভাইরাস ইনফেকশন, ইবোলা ইনফেকশন, বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন, স্কেবিস, এমিবিয়াসিস, চিকেন পক্স এবং কোভিড-19। সো দিস আর দ্য কমন কমিউনিকেবল ডিজিজেস ইন বাংলাদেশ। এখন আমাদের এমপিএস কারিকুলামে, এই ওপেন ইউনিভার্সিটির বা সব এমপিএস বিএসএমএম কারিকুলামেও কতগুলো কমিউনিকেবল ডিজিজ আমাদের পড়তে হবে। তো আমরা ডায়রিয়াল ডিজিজ থেকে এমিবিয়াসিস পড়বো, জিয়ারডিয়াসিস পড়বো, তারপরে এন্টারিক ফিভার পড়বো, শিগেলোসিস। আর কিছু ইমার্জিং এবং রি-ইমার্জিং ডিজিজ আছে, তার মধ্যে এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু, অ্যানথ্রাক্স, নিপা ভাইরাস ইনফেকশন, চিকুনগুনিয়া ইনফেকশন, ইবোলা ইনফেকশন, এবং এখানে যোগ হবে আর একটা কোভিড-19। এগুলো আমরা পড়ব। হেপাটাইটিস অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স, এর মধ্যে থেকে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এবং নন ভাইরাল হেপাটাইটিস, এগুলো আমরা পড়ব। হেলমিনথিয়াসিস এন্ড ইন্টেস্টিনাল ইনফেকশনস এর মধ্যে অ্যাসকারিয়াসিস, অ্যানকাইলোস্টোমিয়াসিস, এন্টারোবায়োসিস, পোলিওমাইলাইটিস, এগুলো আমরা পড়ব। তিনটা ভেক্টর বর্ন ডিজিজ আমরা ডিটেইলস করব, কালাজ্বর, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে এইচআইভি, এইডস, সিফিলিস, গনোরিয়া আমরা পড়ব। অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে মামস, চিকেন পক্স, মিজলস, ডিপথেরিয়া, হুপিং কাফ, এগুলো আমরা পড়ব। এছাড়া কিছু স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়াল কিছু স্কিন ডিজিজ, ভাইরাল, ফাঙ্গাল এবং ইসমাইট বা স্কেবিস, এটাও আমাদের কারিকুলামে আছে। জুনোটিক ডিজিজের মধ্যে টিউবারকুলোসিস, লেপ্রোসি এবং র্যাবিস, এগুলো আমরা পড়ব। তাহলে অনেক বড় কমিউনিকেবল ডিজিজের লিস্ট, এগুলো আমরা পর্যায়ক্রমে করতে থাকবো। যারা চিকিৎসক তাদের জন্য এগুলো পড়া কোনো ব্যাপার হবে না, কিন্তু যারা ওপেন ইউনিভার্সিটির
কোর্সে নন চিকিৎসক যারা আছেন তাদের এইগুলো একটু বিশেষ খেয়াল রেখে পড়তে হবে, তাদের কাছে এই বিষয়গুলো নতুন। এরপরে আসি আমরা নন কমিউনিকেবল ডিজিজের বেলায়। নন কমিউনিকেবল ডিজিজ আর ক্রনিক ডিজিজেস কজড বাই মাল্টিপল রিস্ক ফ্যাক্টর। কমিউনিকেবল ডিজিজের মতো এখানে সিঙ্গেল কোনো ইনফেকশাস এজেন্ট এটার জন্য রেসপন্সিবল না, এটার ক্ষেত্রে মাল্টিপল রিস্ক ফ্যাক্টর রেসপন্সিবল। যেমন আমাদের দেশের কমন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্যান্সার, অ্যাজমা, সিওপিডি এগুলো। তো ক্রনিক ডিজিজের আলাদাভাবে একটা সংজ্ঞা আছে, এটা আপনাদের শিখতে হবে। এটা দেওয়া হয়েছিল ইউরো সিম্পোজিয়াম ইন 1957। তো এই ক্রনিক ডিজিজের এই সংজ্ঞাটা আমরা সবাই মনে রাখবো। an impairment of bodily structure and or function that necessitates a modification of patient's normal life and has persisted over an extended period of time. তাহলে এই জাতীয় সমস্যা যেটা বডিলি স্ট্রাকচার বা ফাংশনকে ইম্পেয়ার করবে এবং একজন পার্সনের যে নরমাল লাইফ সেটাকে হ্যাম্পার করবে বা মডিফাই করবে এবং পারসিস্ট ওভার এন এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। সেই পিরিয়ডটা কত বছর সেটা স্পেসিফাই করা হয়নি, সেটা এক্সটেন্ডেড পিরিয়ড সাধারণত ধরা হয় যে অন্তত 6 মাসের বেশি সময় বা 3 মাসের বেশি সময় ধরে যদি কোনো ডিজিজ পারসিস্ট করে সেটা ক্রনিক। আবার স্পেসিফিক ডিজিজের বেলায় এটা এরকম না, যেমন ডায়রিয়ার বেলায় যদি 2 সপ্তাহের বেশি ডায়রিয়া পারসিস্ট করে 14 ডেজ বা তার বেশি, সেটাকে ক্রনিক ডায়রিয়া বলা। তো এই জন্য কতটা পিরিয়ড এটা এক্সটেন্ড করবে সেটা ওইভাবে ডিফাইন করা হয়নি, তবে এটা একটা লং পিরিয়ড অফ টাইমে এটা পারসিস্ট করবে। The Commission on Chronic Illness in USA তারা ক্রনিক ডিজিজের কতগুলো ক্রাইটেরিয়া সেট করেছে, এটাও আমরা মনে রাখবো যে ক্রনিক ইলনেস comprising all impairments or deviations from normal which have one or more of the following characteristics. এই 5টা ক্যারেক্টারিস্টিক্স কোনো ডিজিজের যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্রনিক ইলনেস। কি যে ক্রনিক ইলনেস আর পার্মানেন্ট, এগুলো হচ্ছে স্থায়ী, অনেকটা স্থায়ী সমস্যা। লিভ রেসিডুয়াল ডিসেবিলিটি, যে রোগটা ভালো হয়ে গেল কিন্তু পেশেন্টের মধ্যে বা ওই পার্সনটার এফেক্টেড পার্সনের মধ্যে কিছু ডিসেবিলিটি পারসিস্ট করবে। আর কজড বাই নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন, এই ক্রনিক ইলনেসে যে ইয়েটা হবে, যে প্যাথোলজিক্যাল চেঞ্জটা হবে সেটা অনেকটা নন রিভার্সিবল বা ইররিভার্সিবল। রিকোয়ার স্পেশাল ট্রেনিং ফর দ্য পেশেন্ট ফর রিহ্যাবিলিটেশন, রোগীকে আমরা যখন এই ডিসেবিলিটির জন্য বা এই ক্রনিক ডিজিজের জন্য তাকে রিহ্যাবিলিটেট করব তখন তার ওই রোগীর ট্রেনিং লাগবে, তাহলে রিকোয়ার স্পেশাল ট্রেনিং অফ দ্য পেশেন্ট ফর রিহ্যাবিলিটেশন। মে বি এক্সপেক্টেড টু রিকোয়ার এ লং পিরিয়ড অফ সুপারভিশন, অবজারভেশন অর কেয়ার। এই ক্রনিক ডিজিজ গুলো লং পিরিয়ড ধরে সুপারভিশন, অবজারভেশন বা কেয়ার লাগে পেশেন্টের। সুতরাং এই দি কমিশন অন ক্রনিক ইলনেস ইন ইউএস এর ক্রাইটেরিয়া অনুযায়ী এই 5টা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ক্রনিক ইলনেস বলবো। What are the common non-communicable diseases in Bangladesh? Non-communicable diseases মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, অবেসিটি, ক্যান্সার, তারপরে সিওপিডি, অ্যাজমা, স্ট্রোক, তারপরে ক্রনিক রেনাল ফেইলিউর, সেনাইলিটি, এগুলো কমন। এছাড়া আর্থ্রাইটিস এন্ড রিলেটেড ডিজিজ, তারপর ডিজেনারেটিভ ডিজিজেস, ব্লাইন্ডনেস, পার্মানেন্ট রেজাল্টস অফ অ্যাক্সিডেন্টস, এগুলো কমন নন কমিউনিকেবল ডিজিজ আমাদের দেশে। এছাড়া কিছু ডিজিজ আছে যে কমিউনিকেবল ডিজিজ থেকে কনভার্ট হয় নন কমিউনিকেবল ডিজিজে, এগুলাকে আমরা বলি ক্রনিক রেজাল্টস অফ কমিউনিকেবল ডিজিজ, যেমন হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সার্ভাইকাল কার্সিনোমা। আমরা জানি যে হেপাটাইটিস বি বা সি দিয়ে যদি হেপাটাইটিস হয় তাহলে কারো কারো মধ্যে এটা ক্রনিসিটি ডেভেলপ করে এবং তখন
হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যদি সার্ভিক্সে ইনফেকশন হয় দীর্ঘদিন, তাহলে সার্ভাইকাল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। সুতরাং এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কনভার্টেড টু নন কমিউনিকেবল ডিজিজ। এর মধ্যে দুইটা মনে রাখতে হবে, যে হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সার্ভাইকাল কার্সিনোমা। এখন এই এমপিএস এর কারিকুলামে আমরা কি কি নন কমিউনিকেবল ডিজিজ করব। প্রথমে সেরিব্রোভাস্কুলার ডিজিজের মধ্যে হাইপারটেনশন এবং স্ট্রোক করব। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ। মেটাবলিক ডিসঅর্ডারস এর মধ্যে ডায়াবেটিস মেলাইটাস এবং ওবেসিটি। ক্যান্সারস অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স এর মধ্যে সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্ক্রিনিং ফর ক্যান্সার, এগুলো আমরা করব। এছাড়া অ্যাক্সিডেন্টস, ডিজাস্টার্স, ইনজুরিজ। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ড্রাগ ইউজ। তাহলে এই ডিজিজ গুলো আমরা পর্যায়ক্রমে নন কমিউনিকেবল ডিজিজ চ্যাপ্টারে করব। এখন আমরা দেখি যে এই যে নন কমিউনিকেবল ডিজিজ, এটার বার্ডেন কিরকম। দেখা গেছে 63% of the total death in 2019 are due to non-communicable diseases, and 52 million people in die due to non-communicable disease in 2030. 2030 নাগাদ 52 মিলিয়ন পিপল এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যাবে। তো এই নন কমিউনিকেবল ডিজিজ গুলোর মধ্যে আমরা যদি প্রপোর্শন দেখি, তাহলে করোনারি আর্টারি ডিজিজ আছে সবথেকে বেশি, এরপরে বিভিন্ন রকমের ক্যান্সার, তারপরে সিওপিডি, ডিজেনারেটিভ ডিজিজ, ডায়াবেটিস এবং আদার মিলিয়ে। তো টপে আছে তিনটা ডিজিজ, এটা আমরা মনে রাখবো: করোনারি আর্টারি ডিজিজ, ক্যান্সার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মর্টালিটিও ইসকেমিক হার্ট ডিজিজে অনেক বেশি, 12.2, সেরিব্রোভাস্কুলার ডিজিজে 9.7%, লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে 7.1%। এছাড়া দেখাচ্ছে যে সিওপিডি, ডায়রিয়াল ডিজিজ, এইচআইভি এইডস, টিউবারকুলোসিস, এগুলোতেও বেশ মর্টালিটি আছে। ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাং ক্যান্সারে 2.3% ডেথ হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 2.2%, প্রিমেচুরিটি বা লো বার্থ ওয়েট এসব কারণে 2% ডেথ হয়। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড এর হিসাব। এছাড়া ডালিস বা ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, অর্থাৎ লাইফ ইয়ার্স লস্ট হয় কত পার্সেন্ট, এটা দেখা গিয়েছে যে লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে 6.2%, ডায়রিয়াল ডিজিজে 4.8%। এছাড়া ডিপ্রেশন, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলাতেও এই ডালি বেশ পার্সেন্টেজ কন্ট্রিবিউট করে। অর্থাৎ এখানে আমরা দেখতে চাচ্ছি যে ডিজিজ বার্ডেন, নন কমিউনিকেবল ডিজিজ বার্ডেন এখনো অনেক বেশি, কমিউনিকেবলের চাইতে এটাই বরং বেশি হচ্ছে। তো আমরা দেখি যে এই নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি, সেই কমন রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। তো রিস্ক ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা যখনই রিস্ক ফ্যাক্টর করব দুই ভাগে ভাগ করে করব। প্রথম ভাগটা হচ্ছে যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর গুলো লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড এবং এগুলোকে পরিবর্তন করা সম্ভব। প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে টোবাকো ইউজ। দেখা গিয়েছে যে লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এগুলো স্ট্রংলি টোবাকো ইউজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এর কারণে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ডিপ্রেশন, ব্রেস্ট এন্ড কোলন ক্যান্সার হতে পারে। অ্যালকোহল ইনটেকের সঙ্গে ক্যান্সার, ইসকেমিক হার্ট ডিজিজ এবং লিভার সিরোসিস রিলেটেড। আনহেলদি ডায়েট, অর্থাৎ লেস অর নো ইনটেক অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস leads to ischemic heart disease, stomach and colon cancer. High salt intake contribute to hypertension and ischemic heart disease. High salt intake করলে hypertension হয়, hypertension আবার ischemic heart disease এর একটা independent risk factor. High saturated fats and trans fat এর কারণে ischemic heart disease হয়।
Hypertension itself is a risk factor for ischemic heart disease and cerebrovascular disease. Overweight and obesity, ischemic heart disease, stroke এবং ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর। রেইজড কোলেস্টেরল, এটা ইসকেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। এছাড়া কিছু ক্যান্সার অ্যাসোসিয়েটেড ইনফেকশন আছে, এগুলো ইম্পর্টেন্ট যে কি কি ভাইরাল ইনফেকশন ক্যান্সার করতে পারে একটু মনে রাখা দরকার। যেমন হিউম্যান পেপিলোমা ভাইরাস, এটা সার্ভাইকাল ক্যান্সার করে। হেপাটাইটিস বি ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমা করে। হেপাটাইটিস সি ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমা করে। হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা কার্সিনোমা অফ স্টমাকের জন্য রেসপন্সিবল। এছাড়া এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে অকুপেশনাল হ্যাজার্ডস, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং ডিস্ট্রাকটিভ ওয়েপন্স, এগুলো নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। এরপরে আমরা দেখি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টর গুলো অনেকটা গড গিফটেড, যেটা আমরা মডিফাই করতে পারি না। এর মধ্যে এজ, সেক্স, এথনিসিটি, জেনেটিক কনস্টিটিউয়েন্টস এবং ব্লাড গ্রুপ, এগুলো ইম্পর্টেন্ট। আর ন্যাচারাল হিস্ট্রি অফ নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে কিছু গ্যাপ আছে বা কিছু জিনিস এখনো রিজলভ হয়নি। যেমন নন কমিউনিকেবল ডিজিজের অ্যাবসেন্স অফ নোন এজেন্ট, এর কোনো নির্দিষ্ট বায়োলজিক্যাল এজেন্ট নাই। এটার কজ মূলত মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। এর লং লেটেন্ট পিরিয়ড থাকে, অর্থাৎ শুরু হয়ে ডিজিজ প্রকাশ পেতে অনেক দিন সময় লাগে। ইনডেফিনিট অনসেট, কমিউনিকেবল ডিজিজ যেমন হঠাৎ করে শুরু হয়, অ্যাব্রাপ্টলি শুরু হয়, বোঝা যায়, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ গুলো ডিজিজ প্রসেস কখন যে শুরু হয়েছে সেটা কিন্তু সহজে আমরা বুঝতে পারি না। এখন আমরা খুব গ্রসলি দেখবো যে কিভাবে নন কমিউনিকেবল ডিজিজ গুলো প্রিভেন্ট করা যায়। তো আসলে কিছুই না, আমরা যে রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি সেই রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলেই নন কমিউনিকেবল ডিজিজের প্রিভেনশন হবে। তো এর মধ্যে আছে সিজেশন অফ স্মোকিং, reduction or avoidance of alcohol intake, reduced salt intake, replacing trans fats with unsaturated fatty acid, healthy diet, adequate physical activities, creating public awareness. Integrated approach দরকার non-communicable disease prevention এর জন্য, prevention and control of non-communicable diseases through primary health care, enforcement of related public health laws. সবশেষে আমরা দেখব যে WHO গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজেস। তো এর কতগুলো টার্গেট সেট করা আছে। যেমন প্রথম টার্গেট হচ্ছে a 25% relative reduction in overall mortality from cardiovascular diseases, cancer, diabetes or chronic respiratory diseases. Target 2 ছিল at least 10% relative reduction in harmful use of alcohol as appropriate within the national context. Target 3, a 10% relative reduction in prevalence of insufficient physical activity. Target 4, a 30% relative reduction in mean population intake of salt or sodium. Target 5, a 30% relative reduction in prevalence of current tobacco use in person aged 15 years plus. Target 6 ছিল a 25% relative reduction in the prevalence of raised blood pressure or contain the prevalence of raised blood pressure according to national circumstances. Target 7, halt in the rise in diabetes and obesity. Target 8 ছিল at least 50% of eligible people receive drug therapy and counseling to prevent heart attacks and
মাত্র। Target 9, an 80% availability of the affordable basic technologies and essential medicines, including generics required to treat major non-communicable diseases in both public and private facilities. তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো এখানে আসলে খুবই ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো ছিল। আমরা শুধুমাত্র কমিউনিকেবল ডিজিজ কাকে বলে, নন কমিউনিকেবল ডিজিজ কাকে বলে এবং বাংলাদেশের কমন কমিউনিকেবল ডিজিজ কি কি আছে, নন কমিউনিকেবল ডিজিজ কি কি আছে এটা পড়েছি। এরপরে আমরা দেখেছি যে কমন নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টর কি, ওভারঅল যদি আমরা রিস্ক ফ্যাক্টর বলি সেগুলো আমরা দেখলাম। এরপরে কিভাবে গ্রসলি আমরা দেখলাম যে কিভাবে নন কমিউনিকেবল ডিজিজ গুলো প্রিভেন্ট করা যায় এবং ডব্লিউএইচওর যে স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল 2020 সন পর্যন্ত এই নন কমিউনিকেবল ডিজিজকে কন্ট্রোল করার জন্য, সেই টার্গেট গুলো আমরা দেখেছি। আমি যা পড়িয়েছি এগুলো সব আমাদের যে টেক্সট বুক অফ কমিউনিটি মেডিসিন বা প্রিভেন্টিভ মেডিসিন পার্টস এর যে টেক্সট বই, এই বইয়ের মধ্যেই সবকিছু আছে। আর এই ক্লাস আমি রেকর্ডেড ফর্মে, এটা ক্লাসগুলো একটা কমন প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব, যারা মিস করেছে তারা দেখতে পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে যা শুরু করলাম, এরপরে পর্যায়ক্রমে অনলাইন ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, ডক্টর বুলবুল কিছু বলতে চাচ্ছ? হ্যালো স্যার, এটা রেকর্ড করতেছেন, এটা খুবই ভালো উদ্যোগ। তবে আমাদের একটু আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনার লেকচারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আগের মতো প্রোভাইড করলে একটু উপকৃত। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, লেকচারও দেওয়া হবে, আবার রেকর্ডেড ক্লাসটাও থাকবে। সুতরাং যারা মিস করবে বা করতে পারবে না তারা এটা দেখতে পারবে আর কি, মানে সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আজকে তো আর কোনো ক্লাস নাই না? দুইটা ক্লাস নেবেন বলছিলেন। এটাই দুইটা ক্লাসের কম্বিনেশন, আসলে আমি খুব সংক্ষিপ্ত আকারে নিয়েছি। এটাই দুইটা ক্লাসের কম্বিনেশন ছিল, মানে কনসেপ্ট অফ কমিউনিকেবল ডিজিজ আর কনসেপ্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম স্যার, একটু কথা ছিল স্যার। হ্যাঁ স্যার, আমাদের যদি যে সেকেন্ড সেমিস্টারের যেমন স্যার একটা কোশ্চেন দিয়ে দিছিলেন, একটা ধারণা ছিল। থার্ড সেমিস্টারের জন্য যদি স্যার কোশ্চেনটা ম্যানেজ করা যায়, আমরা হ্যাঁ আমি এটা ম্যানেজ করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু না বললে ক্লাস আজকের মতো শেষ করে দিব তাহলে, ঠিক আছে? আর আমাদের হ্যাঁ, আপনাদের কলেজ খোলা মাত্র অনেকগুলো পরীক্ষা হবে, সবাই যার যার মতো করে পড়াশোনা করতে থাকেন। নুরুন নাহার এবং নাহিদ এবং সাথে রায়হানাকেও বলেছিলাম, ও তো কানেক্ট হয়নি, ওকেও জানাই দিন যে খুললেই কিন্তু পরীক্ষাগুলো হবে, কাজেই সবাই ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আবার স্যার, পরের থ্যাংক ইউ ক্লাসে। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।